আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মিলন স্যার, মিলনস বিসিএস কেয়ার থেকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানব এবং যে বিষয় নিয়ে আমি একটু শেয়ার করিনি, যে বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে স্পেশালি যারা প্রাইমারি প্রধান শিক্ষক এবং প্রাইমারি শিক্ষকের জন্য বা এই চাকরিগুলোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে মূলত আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো তোমরা যারা চাকরি প্রার্থী, প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য যারা চাকরি প্রার্থী, তোমাদের মধ্যে যারা যারা সরাসরি ক্লাস করছো প্রত্যেকের আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবা। আচ্ছা, আজকে আমি একটু শেয়ার করে নিই। আজকে আমাদের আলোচনার বিষয়টা বুঝতে পারছো যে প্রাইমারি হেড টিচার এবং টিচার এই দুটো চাকরির জন্য আজকে আমি তোমাদেরকে সাজেশন দিব। সেই সাজেশনটি হচ্ছে সুপার সাজেশন 1। আজকে বাংলা এবং ইংরেজির জন্য আমরা কি কি টপিক পড়ব এই সম্পর্কিত একটা সাজেশন তোমাদেরকে আমি দিব। আচ্ছা, তার আগে তোমরা যারা সরাসরি ক্লাস করছো একটু শেয়ার করে দিবা প্রথমত। দ্বিতীয়ত আমাকে শোনা যাচ্ছে কি না বা আমাকে তোমরা দেখতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে আমাকে জানাবা। আচ্ছা, আমরা জানি যে বর্তমানে আমরা যারা চাকরি প্রার্থী, বিশেষ করে প্রাইমারি সহকারী শিক্ষক কিংবা প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক, এই চাকরিগুলোর জন্য আমরা যারা নিজেদেরকে প্রস্তুত করছি বা এই চাকরি পাওয়ার জন্য যারা স্বপ্ন দেখছি, তারা ইতোমধ্যে জ্ঞাত হয়েছেন যে প্রাইমারি শিক্ষক, প্রাইমারি সহকারী শিক্ষক বা প্রাইমারি শিক্ষক বা প্রাইমারি প্রধান শিক্ষক, এই দুইটা চাকরির জন্য দুইটা পদ্ধতিতে বা দুইটা ধাপে আমাদের পরীক্ষা হবে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং একটা হচ্ছে মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দুইটা ধাপে পুরো পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষা যেটা, সেই লিখিত পরীক্ষাটা হবে হচ্ছে 90 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে, আর মৌখিক পরীক্ষা হবে হচ্ছে 10 নম্বরের। দুটা পরীক্ষায় কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের পাশ করতে হবে। তাহলে লিখিত পরীক্ষাটা 90 নম্বরের মধ্যে বাংলা থেকে আসবে 25 নম্বরের, ইংরেজি থেকে আসবে 25 নম্বরের, এরপরে গণিত বা ম্যাথ থেকে এবং দৈনন্দিন বিজ্ঞান থেকে আসবে 20 নম্বরের, এরপরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় থেকে আসবে 20 নম্বরের। টোটাল 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপরে তোমার 10 নম্বরের মৌখিক পরীক্ষা হবে, যেটিকে আমরা ভাইবা বলি। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, এই যে মিলনস বিসিএস কেয়ার, এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমি মিলন স্যার, মিলনস বিসিএস কেয়ার। এই মিলনস বিসিএস কেয়ার এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তোমরা এই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করবা, বিশেষ করে যারা চাকরি প্রার্থী। এখানে বিসিএসের চাকরির প্রস্তুতি, প্রাইমারি চাকরির প্রস্তুতি, এনটিআরসি এর চাকরির প্রস্তুতি এবং সরকারি অন্যান্য চাকরির প্রস্তুতি শীর্ষক অনেকগুলো পরামর্শ এবং দিক নির্দেশনা বা ভিডিও আছে। আর এটি হচ্ছে আমার পার্সোনাল ফোন নম্বর এবং একই সাথে আমার হোয়াটসঅ্যাপ নম্বর। তোমাদের চাকরি বিষয়ক বা কোনো চাকরির প্রস্তুতি বিষয়ক বা কোনো জিজ্ঞাসা যদি আমার কাছে থাকে, সরাসরি আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবা, আমার সাথে কথা বলতে পারবা। এ হচ্ছে তোমাদের জন্য আমার যে বিশেষ বার্তা। আচ্ছা, এখন আমি একটু দেখি তোমরা যারা ক্লাসটি করছো কে কে ক্লাসে আছো, একটু আমাকে কমেন্ট করবা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, এখন আসি আমাদের
তাহলে বার্তাটা কি গেল? বার্তাটা গেল হচ্ছে যে তোমাদের চাকরি রিলেটেড, বিসিএস প্রাইমারি বা যে কোনো চাকরি রিলেটেড কোনো প্রস্তুতি যদি তোমাদের নিতে হয় এবং সে আঙ্গিকে যদি তোমরা কোনো সাজেশন পেতে চাও, সেক্ষেত্রে তোমরা আমার এই মিলোস বিসিএস কেয়ার এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা বা এই চ্যানেলে ভিডিওগুলো দেখবা। আচ্ছা, তার আগে আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। প্লিজ একটু কমেন্ট করো, আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, প্লিজ একটু কমেন্ট করো। আচ্ছা, এখন আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাব। তাহলে আমি তোমাদেরকে আবারও বলছি, প্রাইমারি টিচার কিংবা প্রাইমারি হেড টিচার, প্রাইমারি টিচার কিংবা প্রাইমারি হেড টিচার এবং একই সাথে যারা এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধন এনটিআরসিএ এই চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই সুপার সাজেশনটি প্রযোজ্য। তাহলে আজকে আমি তোমাদেরকে প্রাইমারি টিচার, প্রাইমারি হেড টিচার এবং যারা একই সাথে এনটিআরসির প্রস্তুতি নিচ্ছ 19তম এনটিআরসিএ তাদের জন্য আজকের সাজেশনটি প্রযোজ্য। আজকে আমি সাজেশন দিব দুইটা বিষয়, একটা বাংলা এবং একটা হচ্ছে ইংরেজি। আচ্ছা, এখন আসি আমি তোমাদেরকে সরাসরি আজকে ক্লাসে চলে যাই। দেখতেই পাচ্ছ সুপার সাজেশন 1, অর্থাৎ প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক চাকরির জন্য আমাদের বাংলার জন্য আমরা জানি যে আমরা ইতোমধ্যে জ্ঞাত হয়েছি এখান থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে, 25 নম্বরের প্রশ্ন আসবে। আচ্ছা, তো সেই 25 নম্বরের জন্য আমাদের বাংলা অংশে কি কি পড়তে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। বাংলা ভাষা এবং সাহিত্য থেকে, বাংলা ভাষা এবং সাহিত্য থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে তার একটা সাজেশন আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি। বাংলা ব্যাকরণ থেকে, তো তোমরা একটু খাতায় লিখে রাখবা, বাংলা ব্যাকরণ থেকে আমাদের যে অংশটুকু পড়তে হবে, বাংলা ভাষা এবং সাহিত্য বা বাংলা ব্যাকরণ এবং সাহিত্য সুপার সাজেশন 1। আমরা জানি যে বাংলা থেকে দুইভাবে প্রশ্ন হবে, একটা ব্যাকরণ থেকে, একটা সাহিত্য থেকে। সাহিত্য থেকে প্রশ্ন কম হবে, ব্যাকরণ থেকে মূলত প্রশ্ন বেশি হবে। তাহলে বাংলা ব্যাকরণ অংশ থেকে আমাদের কি কি প্রশ্ন হতে পারে সেটা একটু দেখি, কোন কোন টপিক থেকে প্রশ্নটি হতে পারে। তো প্রত্যেকে একটু নোট করবা, বাংলা ব্যাকরণ থেকে আমাদের যে যে টপিক থেকে প্রশ্ন হতে পারে সেই টপিকগুলো হলো ভাষা ও ভাষারীতি। ভাষা ও ভাষারীতি থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, বর্ণ এবং ধ্বনি থেকে প্রশ্ন হতে পারে, তারপরে প্রশ্ন হতে পারে সন্ধি থেকে, প্রশ্ন হতে পারে বাক্য শুদ্ধিকরণ থেকে, প্রশ্ন হতে পারে বানান শুদ্ধিকরণ থেকে, প্রশ্ন হতে পারে সমাস থেকে, প্রশ্ন হতে পারে প্রকৃতি ও প্রত্যয় থেকে, প্রশ্ন হতে পারে সমার্থক শব্দ থেকে, প্রশ্ন হতে পারে বিপরীতার্থক শব্দ থেকে, প্রশ্ন হতে পারে বাগধারা থেকে, প্রশ্ন হতে পারে বাক্য সংকোচন থেকে, যাকে এক কথায় প্রকাশ বলা হয়, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলা হয়। তারপরে প্রশ্ন হতে পারে পদ প্রকরণ থেকে, প্রশ্ন হতে পারে বাক্য প্রকরণ থেকে, প্রশ্ন হতে পারে উপসর্গ থেকে, প্রশ্ন হতে পারে অনুসর্গ থেকে, ক্রিয়ার কাল থেকে, বিরাম চিহ্ন থেকে, কারক ও বিভক্তি থেকে, পারিভাষিক শব্দ থেকে, দ্বিরুক্ত শব্দ থেকে, এরপরে শব্দের শ্রেণী বিভাগ থেকে এবং অন্যান্য বিষয় থেকে প্রশ্ন হতে পারে। তাহলে আমরা যে টপিকগুলো পড়ব
আমরা যে টপিকগুলো পড়ব সেই টপিক হলো বাংলা ব্যাকরণ থেকে কি কি টপিক পড়ব তার একটা সাজেশন আমি তোমাদেরকে করে দিলাম। বিগত পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে, বিগত পরীক্ষায় বলতে বিগত চাকরির পরীক্ষায়, বিশেষ করে তোমার প্রাইমারি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো মূলত এইসব জায়গা থেকে এসেছে। আচ্ছা, তাহলে আমরা এই টপিকগুলো থেকে পড়ব। এখন এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে এটা কিন্তু বলা মুশকিল। হ্যাঁ, একটু কমেন্ট করে আমাকে জানাও তোমরা যারা ক্লাসটা করছো সরাসরি আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করো। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তাহলে বাংলা ব্যাকরণ থেকে আমরা এই টপিকগুলো পড়ব। প্রত্যেকে আমরা একটু লিখে নেব। আমি আবারও দেখাচ্ছি, বাংলা ব্যাকরণ থেকে যে টপিকগুলো আমরা পড়ব, এটা বাংলা ব্যাকরণের যে নবম দশম শ্রেণীর যে বোর্ডের বই আছে সেই বোর্ডের বইটা থেকে মূলত আমরা পড়ব। এবং প্রশ্নগুলো সাধারণত এই সমস্ত মূল বই থেকে করা হয়। বাজারে অনেকগুলো প্রচলিত গাইড বই দেওয়া আছে, সেই গাইড বই অনেক সময় তথ্য ভুল থাকতে পারে, যে কারণে নবম দশম শ্রেণীর যে মূল বই সেই মূল বই থেকে মূলত তোমাদেরকে প্রশ্নগুলো করা হবে বা প্রশ্নগুলো করার সম্ভাবনা প্রবল। তাহলে আমি আবারও তোমাদেরকে একটু বলছি, হ্যাঁ একটু তোমরা একটু কমেন্ট করো প্লিজ। আমি আবারও বলছি, একটু কমেন্ট করো, আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক, একই সাথে শিক্ষক নিবন্ধন পরীক্ষার চাকরির জন্য বা চাকরির পরীক্ষার জন্য আমরা, হ্যাঁ সাইমা শান্তা কমেন্ট করছো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি আবারও বলছি, আজকের যে সাজেশনটি এটি মূলত প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক, একই সাথে শিক্ষক নিবন্ধন যে চাকরিটি পাওয়ার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, সেই চাকরির পরীক্ষায় বাংলা থেকে প্রশ্ন আসবে, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে। কোন কোন টপিক থেকে বিগত পরীক্ষার প্রশ্নগুলো আমি রিসার্চ করেছি বা রিসার্চ করে আমার কাছে মনে হয়েছে যে এই টপিকগুলো যদি তোমরা ভালো করে পড়ো, ইনশাল্লাহ তোমরা এর মধ্যে প্রশ্ন কমন পাবা, ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস বা আমি এটি মনে করি। এটা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে। তাহলে ব্যাকরণ অংশ থেকে আমরা কি কি পড়বো আবারও বলে দিচ্ছি। ব্যাকরণ অংশ থেকে আমরা ভাষা ও ভাষারীতি, বর্ণ ও ধ্বনি, এরপরে হচ্ছে সন্ধি, এরপরে হচ্ছে তোমার বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, বাক্য সংকোচন, পদ প্রকরণ, বাক্য প্রকরণ, উপসর্গ অনুসর্গ, ক্রিয়ার কাল, বিরাম চিহ্ন, কারক ও বিভক্তি, পারিভাষিক শব্দ, দ্বিরুক্ত শব্দ, শব্দের শ্রেণীবিভাগ ও অন্যান্য। প্রত্যেকে তোমরা খাতায় লিখে নাও। যারা সরাসরি লাইভ ক্লাসটি করছো প্রত্যেকে তোমরা টপিকগুলো খাতায় লিখে নাও। আমি তোমাদের বোর্ডে এটা ডিসপ্লে করে রাখছি। তারপরে লেখা হয়ে গেলে তোমরা জাস্ট ডান লিখে দিবা। হ্যাঁ, ক্লিয়ার স্যার, সাইমা কমেন্ট করছো, ক্লিয়ার স্যার, ভেরি গুড। সাইমা, তুমি যদি সব টপিকগুলো লিখতে পারো বা যারা যারা ক্লাস করছো সবার যদি লেখা শেষ হয়ে যায় তাহলে জাস্ট ডান লিখে দিবা। এবং আমি তোমাদেরকে বলছি, আমি মিলন স্যার, যদিও আমি বিসিএস নিয়ে রিসার্চ করি, বিসিএস নিয়ে মূলত আমার চিন্তা চেতনা, কিন্তু গতদিন তোমাদেরকে আমি বলেছি বিসিএস সহ যত সরকারি চাকরি আছে এই চাকরির প্রস্তুতি নেবার ক্ষেত্রে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও যে এই চাকরির সাবজেক্ট ভিত্তিক, টপিক ভিত্তিক আমি কি কি পড়ব না পড়ব, সেটি নিয়ে মূলত আমি একটু মনোযোগ দিয়েছি। প্রাইমারি শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, এনটিআরসি 10ম গ্রেড থেকে 20তম গ্রেডের যত গভর্নমেন্ট জব আছে, এই গভর্নমেন্ট জবে তুমি প্রিলিমিনারি অংশে কী প্রস্তুতি নিবা, লিখিত অংশে কী প্রস্তুতি নিবা, ভাইবার জন্য কী প্রস্তুতি নিবা, এটা কম্বাইন্ড প্রস্তুতি যাতে তুমি পরিপূর্ণভাবে নিতে পারো সেই আঙ্গিকে মূলত আমি যে একটা ইনিশিয়েটিভ নিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সুপার সাজেশন 1। আজকে আমরা কি পড়ছি, বাংলা ব্যাকরণ থেকে কোন কোন টপিকগুলো আমরা পড়ব এটা আমি তোমাদেরকে লিখে দিলাম। আচ্ছা সাইমা, তোমার কি লেখা শেষ হয়েছে? লেখা হলে পারে তুমি একটু ডান লিখে দিবা, বা যাদের লেখা হয়ে যাবে তারা একটু ডান লিখে দিবা। আচ্ছা, এরপরে আমি বাংলা ব্যাকরণ থেকে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। আমি আরেকবার রিপিট করছি, বাংলা ব্যাকরণ থেকে ভাষা ও ভাষারীতি, বর্ণ ও ধ্বনি, সন্ধি, বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ, সমাস, প্রকৃতি ও প্রত্যয়,
সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, বাক্য সংকোচন, এরপরে পদ প্রকরণ, বাক্য প্রকরণ, উপসর্গ, অনুসর্গ, ক্রিয়ার কাল, বিরামচিহ্ন, কারক ও বিভক্তি, পারিভাষিক শব্দ, দ্বিরুক্ত শব্দ, শব্দের শ্রেণীবিভাগ এবং অন্যান্য। এবার আমি বাংলা আরেকটি অংশ, সেটি হচ্ছে বাংলা সাহিত্য। তো আসলে বাংলা সাহিত্য সম্পর্কে কি প্রশ্ন আসবে এটা আগে থেকে প্রেডিক্ট করা কঠিন। তবে ইতোপূর্বে যে প্রশ্নগুলো হয়েছে, ইতোপূর্বে যে চাকরির পরীক্ষাগুলো হয়েছে, সে চাকরির পরীক্ষা থেকে ইউজুয়ালি যে প্রশ্নগুলো এসেছে, তার কমন যে প্রশ্নগুলো বা বেশিরভাগ যে প্রশ্নগুলো যে টপিক থেকে এসেছে, সেটা হচ্ছে যে প্রথমত আমরা জানি যে বাংলা সাহিত্যের মূলত তিনটি যুগ আছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ এবং একটা হচ্ছে আধুনিক যুগ। তো প্রাচীন যুগের আদি বা একমাত্র নিদর্শন যেটি চর্যাপদ, এখান থেকে মূলত বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসে। কিন্তু প্রাইমারি শিক্ষক বা প্রাইমারি প্রধান শিক্ষক বা অন্যান্য যে চাকরির জন্য এই যে প্রাচীন যুগ থেকে প্রশ্ন খুব কম আসে বা না আসে বা একেবারেই না আসে কিংবা কম আসে, এটাই মূলত বলা যায়। মধ্যযুগ থেকে, মধ্যযুগের আদি নিদর্শন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এছাড়া মধ্যযুগে অনেকগুলো সাহিত্য রচিত হয়েছে, সাহিত্যকর্ম। সেটা হচ্ছে বিশেষ করে তোমার নাথ সাহিত্য, মর্শিয়া সাহিত্য, মধ্যযুগের যে ইসলামী যে সাহিত্যিকদের কিছু সাহিত্যিক চিন্তাধারা মধ্যযুগে রয়েছে। তো মধ্যযুগ থেকে আমি যেটা মনে করি এবং প্রাচীন যুগ থেকে আমি যেটা মনে করি, সেটি হচ্ছে যে কম প্রশ্ন আসে বা একেবারেই আসে না, এটা বলা যেতে পারে। প্রাচীন যুগ এবং মধ্যযুগ থেকে প্রশ্ন কম আসে বা আসে না সাধারণত। 50তম বিসিএসের জন্য জিকে কোর্স শুরু করেছেন, হ্যাঁ করবেন কি? অবশ্যই সাইমা, আমার সাথে যোগাযোগ করো, আমি অবশ্যই শুরু করব এবং এটি আমি পূর্ণাঙ্গ কোর্স শুরু করব। 50তম বিসিএস জিকে প্লাস পূর্ণাঙ্গ কোর্স আমি শুরু করব, এটা নিয়ে আমি কথা বলবো। তো আমরা আধুনিক যুগ থেকে, অর্থাৎ আধুনিক যুগ থেকে ইউজুয়ালি যে সমস্ত কবি সাহিত্যিক, যে সমস্ত লেখক থেকে ইতোপূর্বে প্রাইমারি শিক্ষক বা প্রাইমারি প্রধান শিক্ষক বা নিবন্ধন বা এই যত যে চাকরির জন্য যে জায়গা থেকে প্রশ্ন এসেছে বা আসার কথা, তার আঙ্গিকে যদি বলি, সেটা হচ্ছে রবি ঠাকুরের সাহিত্যকর্ম সম্পর্কে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর। সংক্ষেপে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত উপন্যাস, যে সমস্ত কাব্যগ্রন্থ, যে সমস্ত নাটক বা যে সমস্ত প্রহসন, যাই বলি না কেন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এটা একটা গুরুত্বপূর্ণ তার একটা কাব্যগ্রন্থ। এছাড়া তার যে সমস্ত কাব্যগ্রন্থ রয়েছে, যে সমস্ত উপন্যাসগুলো রয়েছে, সেগুলো মোটামুটি একটা ধারণা থাকতে হবে। পরীক্ষা আসতে পারে নিম্নের কোনটি রবি ঠাকুরের নাটক, নিম্নের কোনটি রবি ঠাকুরের উপন্যাস, নিম্নের কোনটি রবি ঠাকুরের কাব্যগ্রন্থ, কিংবা নিম্নের কোনটি রবি ঠাকুরের কাব্যগ্রন্থ নয়, এভাবে প্রশ্ন হতে পারে। এরপরে আমাদের জাতীয় কবি বা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার যে সমস্ত কাব্যগ্রন্থ, যে সমস্ত উপন্যাস, এই যে বিষয়গুলো, তার যে সমস্ত নাটক গুরুত্বপূর্ণ, মোটামুটি তাদের সম্পর্কে একটু জানতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার অমিত্রাক্ষর ছন্দের জন্য। মাইকেল মধুসূদন দত্তের যে সাহিত্যকর্মগুলো রয়েছে, উল্লেখযোগ্য যে সাহিত্যকর্মগুলো রয়েছে, সেগুলো তোমাকে পড়তে হবে। পল্লীকবি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ, বিশেষ করে নকশিকাতার মাঠ, সজন বাদিয়ার ঘাট, তার যে নাটকগুলো রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বলা হয়, তার বিখ্যাত কিছু সাহিত্যকর্ম রয়েছে, যেটা কপালকুণ্ডলা আছে। তারপরে তোমার যেটি আমরা দুর্গেশ নন্দিনী, হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তারপরে তোমার জীবনানন্দ দাশ কবি, তার বিখ্যাত যে সাহিত্যকর্মগুলো রয়েছে, বিশেষ করে তার বনলতা সেন কবিতাটি, তাকে কি বলা হয়? নির্জনতার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, হ্যাঁ, এগুলো মূলত তোমাকে পড়তে হবে। মীর মোশাররফ হোসেন, বিশেষ করে তার বিষাদ সিন্ধু, তার যে সাহিত্যকর্মগুলোর মধ্যে বিখ্যাত। শামসুর রহমান বেশ আধুনিক কবিদের মধ্যে অন্যতম। বেগম রোকেয়া সাখাওয়াত, বিশেষ করে তার যে সাহিত্যকর্মগুলো রয়েছে, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানাস ড্রিম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বিভিন্ন পত্রিকার সম্পাদক, বিভিন্ন যে পত্রিকাগুলো রয়েছে, সে পত্রিকাগুলোর সম্পাদক, যেমন কাজী নজরুল ইসলাম কোন কবিতার সম্পাদনা করতেন, এরপরে প্রমোদ চৌধুরী, এরকমভাবে অনেকগুলো রয়েছে। তারপরে বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম এবং তাদের উপাধি। একটু আগে যেটা বললাম যে তিমির হননের কবি কাকে বলা হয়, হ্যাঁ, এই যে কথাটি, জীবনানন্দ দাশ। তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যকর্ম, এটা অবশ্য আগের পরীক্ষাগুলোতে প্রচুর আসতো, কিন্তু আমরা জানি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা পরিবর্তন হয়েছে।
সে পরিবর্তনের আঙ্গিকে মুক্তিযুদ্ধের উপরে বা মুক্তিযুদ্ধ বিষয়ক যে বিভিন্ন সাহিত্যকর্ম রয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক, মুক্তিযুদ্ধ বিষয়ক যে উপন্যাস, মুক্তিযুদ্ধ বিষয়ক যে গল্প, মুক্তিযুদ্ধ বিষয়ক যে আরও কিছু সাহিত্যকর্মগুলো রয়েছে, একটু ধারণা নেওয়া যেতে পারে। এখন যদি আমি তোমাদেরকে এটার একটা বিশ্লেষণ বলি, হ্যাঁ একটু বলো, একটু সাইমা একটু কমেন্ট করো যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কি না যে এই বিষয়গুলো সম্পর্কে, মোটামুটি এই উল্লেখযোগ্য কবি সাহিত্যিক সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা নেবা। আচ্ছা, এবার যদি আমরা একটু বিশ্লেষণ করি বাংলা সাহিত্য থেকে কেমন প্রশ্ন আসতে পারে বা এর আগে কেমন প্রশ্ন এসেছে, তাহলে একটু খেয়াল করে দেখো। বাংলা সাহিত্য থেকে তোমার 4-5টা প্রশ্ন, যদি 25 নম্বরের প্রশ্ন হয় তাহলে আমরা সেই সুবাদে বলতে পারি 4-5টা প্রশ্ন আসতে পারে। আমি এটা কিন্তু প্লাস মাইনাস, এটা আমি এক্স্যাক্টলি বলবো না, এটা হচ্ছে প্লাস মাইনাস। তোমরা অনেকেই জানো আমি কিন্তু সাহিত্যের ছাত্র না, আমি কিন্তু বাংলা সাহিত্যের ছাত্র না। যেহেতু আমি বিশেষ পরীক্ষা দিয়েছি, বিশেষ পরীক্ষায় 4টা ভাইবা বোর্ড ফেস করেছি, দীর্ঘদিন যাবৎ বিসিএসের প্রস্তুতি নিয়ে আমার সম্পৃক্ততা আছে, সে কারণে মোটামুটি চাকরির পরীক্ষাগুলোতে যে সাবজেক্ট থেকে প্রশ্নগুলো আসে সেই সাবজেক্টের প্রশ্ন নিয়ে আমার একটা রিসার্চ আছে। হ্যাঁ, এই টপিকগুলো কিন্তু বাংলা সাহিত্যের যিনি বা বাংলা সাহিত্য নিয়ে, বাংলা ব্যাকরণ নিয়ে যিনি পড়ান তিনি কিন্তু এই টপিকগুলো তোমাদেরকে পড়াবেন। কাজে আমি কিন্তু এই টপিকগুলো তোমাদেরকে পড়াবো না, কিন্তু আমার ধারণা থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বিশ্লেষণ থেকে বলছি যে এই টপিকগুলো তোমরা একটু বেশি করে পড়বা। তা সাহিত্য থেকে 4-5টা প্রশ্ন হতে পারে, আর ব্যাকরণ থেকে 20 থেকে 21টা প্রশ্ন হতে পারে প্লাস মাইনাস। এটা আমি কি বলছি, প্লাস মাইনাস। যদি 25টা প্রশ্ন হয়, সেভাবে যদি আমি বলি 25 নম্বরের প্রশ্ন হলে পারে, যদি এরকম হয় তাহলে 20 নম্বরের প্রশ্ন হলে কী হবে, তাহলে আমরা ইতোমধ্যে উই হ্যাভ বিন অলরেডি ইনফর্মড বাংলা অংশ থেকে, মানে বাংলা থেকে 25 নম্বরের প্রশ্ন হবে প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক চাকরির জন্য। তো 25 নম্বরের মধ্যে আমরা ধরে নিচ্ছি 4-5টা প্রশ্ন হয়তো বা সাহিত্য থেকে আসতে পারে, কম বেশি হতে পারে। ব্যাকরণ থেকে তোমার 20-21টা প্রশ্ন হতে পারে, কম বেশি হতে পারে। আর সাহিত্য থেকে, ব্যাকরণ থেকে কোন কোন টপিকগুলো পড়বা সেটা বলে দিয়েছি। এখন তুমি যে কোনো বই থেকে এগুলো পড়তে পারো, বাংলা সাহিত্য অংশ থেকে তুমি যে কোনো বই থেকে পড়তে পারো, আবার বাংলা ব্যাকরণ অংশ থেকে তুমি যে কোনো একটা বই থেকে পড়তে পারো। বিশেষ করে বোর্ডের বইটা পড়লে তোমার জন্য বেটার হবে। তাহলে এই হচ্ছে তোমার বাংলার জন্য আমি তোমাকে পূর্ণাঙ্গভাবে একেবারে সম্পূর্ণরূপে তোমাকে আমি সাজেশন দিয়ে দিলাম। যদি তোমরা আমার উপর আস্থা রাখো এবং এই সাজেশনগুলো যদি ফলো করো, এই টপিকগুলো যদি ভালো করে পড়ো এবং এই টপিক থেকে প্রিভিয়াস যে প্রশ্নগুলো হয়েছে সেটা আমি তোমাদেরকে প্রমাণ করে দিতে পারি যে এই টপিকগুলো থেকে প্রিভিয়াস যে চাকরিগুলো হয়েছে সেখানে কী কী প্রশ্ন এসেছে। এখন যদি বলো যে স্যার আমরা যদি প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ি তাহলে কি প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা আছে বা আমরা কতটুকু রিপিট হবে, এটা বলাটা খুব মুশকিল। তবে এটা বলাটা খুব মুশকিল, তবে রিপিট হতে পারে, 1-2টা প্রশ্ন রিপিট হতে পারে, তবে রিপিট হওয়ার সম্ভাবনা তোমার খুব বেশি না, কারণ নতুন নতুন প্রশ্ন তৈরি করা যায়। তবে রিপিট হতে পারে, কিছু কিছু প্রশ্ন রিপিট হতে পারে। আচ্ছা, এবার আমরা ইংরেজি গ্রামার থেকে, মানে ইংরেজি থেকে আমরা কি পড়বো। আমরা জানি যে অলরেডি যে ইংরেজি থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে। ইংরেজি থেকে প্রাইমারি শিক্ষক বা প্রাইমারি প্রধান শিক্ষক চাকরির জন্য ইংরেজি থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে। তো ইতোপূর্বে ইংরেজি থেকে কি কি প্রশ্ন এসেছে, তো ইংরেজি থেকে 2 ধরনের প্রশ্ন হতে পারে, ইংরেজি গ্রামার থেকে এবং ইংরেজি সাহিত্য থেকে, মানে ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার। সাধারণত সিভিল সার্ভিস বাদে, মানে বিসিএসের চাকরি বাদে বাকি চাকরির ক্ষেত্রে সাহিত্য থেকে বা ইংরেজি লিটারেচার থেকে প্রশ্ন কম আসে। আমি আবারও রিপিট করছি, আমি এগেন রিপিট করছি, বিসিএসের চাকরি বাদে প্রাইমারি শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, শিক্ষক নিবন্ধন এবং তোমার 10th গ্রেড থেকে 20th গ্রেডের যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোতে ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন কম আসে বা আসে না, 1-2টা প্রশ্ন হয়তো আসতে পারে। আর গ্রামার থেকে প্রশ্ন আসে। গ্রামার থেকে ইউজুয়ালি এবং ফ্রিকুয়েন্টলি এবং মেইনলি যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে তোমরা একটু লিখে নাও। সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি আস্তে আস্তে বলছি, তোমরা লিখে নাও। প্রাইমারি শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক চাকরির জন্য, একই সাথে এনটিআরসি চাকরির জন্য তোমার গ্রামারের প্রথমে যেটি পড়বা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমি আস্তে আস্তে বলছি, তোমরা প্রত্যেকে একটু লিখে নিবা। আর একটু হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে একটু শেয়ার করে দিবা। শেয়ার করে দিয়ে তোমার টাইম লাইনে এটা রেখে দিবা। আচ্ছা, তাহলে কি পড়বা, প্রথমত যে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে এখানে পার্ট অফ স্পিচ বলতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা নাউন। তোমাকে পার্ট অফ স্পিচে কী ধরনের প্রশ্ন করতে পারে,
হয়তো দিতে পারে নিম্নের কোন নিম্নের একটা ওয়ার্ড তোমাকে আইডেন্টিফাই করে দিবে এই ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ, সেটি কি প্রিপোজিশন নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন। নাউন হলে পারে সেটা কোন টাইপের নাউন এটা হতে পারে, কিংবা গ্যাপ ফিল আপ আকারে আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে তোমাকে গ্যাপ ফিল আপ দিতে পারে। যেমন কোনটি ব্লাইন্ড অফ, কোনটি ব্লাইন্ড টু, এরকমভাবে থাকে না। তারপরে কোনটি ডাই ইন, কোনটি ডাই বাই, হ্যাঁ, তারপরে কোনটি ডাই ফ্রম, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি এসে থাকে। তাহলে পার্ট অফ স্পিচ, এই পার্ট অফ স্পিচ তোমাকে ইউজুয়ালি এই পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন প্রায় আসে। তারপরে আর্টিকেল, কোথায় এর ব্যবহার হবে, কোথায় অ্যানের ব্যবহার হবে, কোথায় দি এর ব্যবহার হবে। যেহেতু প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক এই চাকরি দুটি এবং এনটিআরসি যেহেতু শিক্ষকতা রিলেটেড, কাজেই তুমি শিক্ষক হিসাবে তুমি তোমার স্টুডেন্টদেরকে কী শেখাবা সে বিষয়টাই কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়। এরপরে আসি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মানে হচ্ছে যে একটা সেন্টেন্স থাকবে, সেখানে গ্যাপ থাকবে, সেই গ্যাপে তুমি কোন প্রিপোজিশনটি ফিল আপ করবা। আচ্ছা, সাইমা শেয়ার দেন, থ্যাংক ইউ। তাহলে সেখানে তুমি কোন প্রিপোজিশনটা দিয়ে সেটা ফিল আপ করবা এটা। তারপরে টেন্সের মধ্যে এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স, সেগুলোর মধ্যে আবার ইনডিফিনাইট আছে, মানে কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে, সেটা একটা সেন্টেন্স দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে দিতে পারে এটি কোন ফরম্যাটে আছে। এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যদি তুমি না বুঝো তাহলে তুমি কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করতে অসমর্থ হবা। তুমি যদি কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করতে চাও সেক্ষেত্রে তোমাকে মাস্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে জানতে হবে, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিটা কোথায়, মানে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসে বা কোন ভার্বে কোন সাবজেক্টটা বসে। একটু পরেই তোমাদেরকে আমি সলভ করতে দিচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপরে আছে রাইট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের সঠিক রূপটা তোমাকে জানতে হবে, ভার্বের সঠিক রূপটা তোমাকে জানতে হবে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমি একবার বলেছি, আবারও বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা। যাই হোক, এরপরে হচ্ছে তোমার জিরান্ড। এই জিরান্ড আমরা জানি যে তোমার আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের কাজ করে তখন তাকে জিরান্ড বলা হয়। তোমাকে অনেক সময় সেন্টেন্স দিতে পারে এটা কি, সেটা কি জিরান্ড নাকি পার্টিসিপেল নাকি নাউন নাকি অ্যাডজেক্টিভ। আমরা জানি ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটিকে পার্টিসিপেল বলা হয়, ভার্ব যখন নাউনের কাজ করে তখন সেটিকে আমরা জিরান্ড বলি। এই সময় তো সেই ক্ষেত্রে তোমাকে জিরান্ড কোনটি, তারপরে তোমার পার্টিসিপেল কোনটি সেটা তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে পার্টিসিপেল, এরপর হচ্ছে নাম্বার। এটা আমি তোমাদেরকে আবারও বলছি, যেহেতু এটা সিভিল সার্ভিস পরীক্ষার প্রশ্ন না, মানে বিসিএস পরীক্ষার প্রশ্ন না, বিসিএস পরীক্ষাটার প্রশ্নগুলো একটু টাফ হয়, একটু হার্ড হয়, একটু ক্রিটিক্যাল হয়, বা প্রাইমারি এই টাইপের প্রশ্নগুলো কিন্তু একটু ইজি হয়। কাজেই নাম্বারের ক্ষেত্রে তুমি কি পড়বা, নাম্বারের ক্ষেত্রে তোমার কিছু নাম্বার আছে যেটা দেখতে সিঙ্গুলার কিন্তু প্রকৃত অর্থে সেগুলো প্লুরাল, আবার কিছু নাম্বার আছে প্লুরাল কিন্তু সেটা দেখতে প্লুরাল কিন্তু মূলত সেটি সিঙ্গুলার। এরপর আসে জেন্ডারের ক্ষেত্রে কোনটি ম্যাসকুলিন জেন্ডার কোনটি ফেমিনিন জেন্ডার বা এইটা কি হবে। এরপরে আসে ভয়েস, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমার এখানে দিতে পারে যে এটার অ্যাক্টিভ ভয়েস কী বা এটার প্যাসিভ ভয়েস কী, বা এভাবে তোমাকে দিতে পারে। এরপরে আছে ন্যারেশনের ক্ষেত্রে এটার তোমার দিতে পারে এটা ডিরেক্ট স্পেসটা কী বা এটা ইনডিরেক্ট স্পেসটা কী, ন্যারেশন বা স্পেস। তো তোমরা জাস্ট টপিকগুলো লিখে নাও। এরপরে সেন্টেন্স কারেকশনটা মানে হচ্ছে যে নিম্নের কোন সেন্টেন্সটি কারেক্ট তোমাকে এটা আইডেন্টিফাই করতে বলা হতে পারে, যে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট। এরপরে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আচ্ছা, তোমরা একটু প্রত্যেকে এটা লেখা হয়ে গেলে পারে, সাইমা একটু বলবা এটা লেখা হলে পারে। তারপরে এরপরে যেটা আসে সেটি হলো যে ভোকাবুলারি। এই ভোকাবুলারি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদিও এটা কোনো সীমানা নেই, মানে এটার কোনো লিমিটেশন নেই। অ্যান্টোনিম এবং সিনোনিম মিলে হচ্ছে ভোকাবুলারি, মানে এটার অ্যান্টোনিম কী হবে, এটার সিনোনিম কী হবে, এই টাইপের। এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে আমরা প্রকাশ করি, এক কথায় প্রকাশ করি। এরপরে প্রভাব বা ট্রান্সলেশন, অনেক সময় ট্রান্সলেশন দিয়ে যায় যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি কী হবে, এই টাইপের। তারপরে আকাশে পাখি উড়ে, এটার ইংরেজি কী হবে, মানে একটা এক্সাম্পল হিসাবে বলছি। ডাক্তার আসিবার পর রোগী মারা গেল, এভাবে কিছু থাকে। স্পেলিং অর্থাৎ বানান শুদ্ধ, কোন বানানটি শুদ্ধ, মানে কোন স্পেলিংটি শুদ্ধ। যেমন এর মধ্যে কিছু থাকে লেফটেন্যান্ট, এর মধ্যে থাকে ব্যুরোক্রেসি, যেগুলো হচ্ছে তোমার এক্সেপশনাল। তারপরে সুনামি, যেটা টি দিয়ে শুরু হয়, এবং অন্যান্য। তো আমি বিগত চাকরির পরীক্ষায়, বিশেষ করে প্রাইমারি বা তোমার এই টাইপের পরীক্ষায় যে প্রশ্নগুলো
এসেছে যে টপিক থেকে সেই টপিকগুলো তোমাদেরকে আমি মোটামুটি লিখে দিলাম। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে তোমার মোটামুটি একটা ধারণা তুমি পেলে। এরপরে আসি এরপরে আসি লিটারেচার। তো আমি বলেই দিচ্ছি যে প্রাইমারি চাকরির জন্য বা প্রাইমারি প্রধান শিক্ষক চাকরির জন্য লিটারেচার অংশ থেকে আসলে প্রশ্ন আসে না বলাই চলে। দু একটা প্রশ্ন বা এক দুটা প্রশ্ন আসতে পারে। তো সেটা কী টাইপের প্রশ্ন হতে পারে? ইউজুয়ালি ইংলিশ লিটারেচার বা ইংলিশ লিটারেচারে যাদের কন্ট্রিবিউশন রয়েছে, যারা রিনাউন্ড, যারা ফেমাস, বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ার। এই যে উইলিয়াম শেক্সপিয়ারের যে বিভিন্ন সাহিত্যকর্মগুলো রয়েছে, যেমন ওথেলো, কিং লিয়ার, ম্যাকবেথ, মার্চেন্ট অফ ভেনিস, হ্যামলেট, এগুলো কার লেখা? দিতে পারে এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তারপরে তোমার দিতে পারে টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, এটা কার কথা? উইলিয়াম শেক্সপিয়ারের কথা। এরপরে আরও কিছু সাহিত্যকর্ম আছে, যেমন একটা গুরুত্বপূর্ণ যে প্যারাডাইস লস্ট, এটি কার লেখা? জন মিল্টন। এরকমভাবে জন কিটস আছে, এরকমভাবে যেটাকে বলে জিবি শো আছে, জর্জ বার্নার্ড শো, আরও অনেকগুলো যে লেখকগুলো গুরুত্বপূর্ণ, সেই লেখকগুলোর সাহিত্যকর্ম থেকে তোমার এক দুটা প্রশ্ন হতে পারে। কাম টু দ্য পয়েন্ট, যদি আমরা বিশেষ দ্রষ্টব্যে যাইতে বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে গ্রামার থেকেই মূলত 23-24টা প্রশ্ন আসতে পারে, আর লিটারেচার থেকে এক দুইটা প্রশ্ন আসতে পারে যদি 25 নম্বরের মধ্যে আমরা কনভার্ট করি। তাহলে যেহেতু আমরা জেনেছি যে প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি সহকারী শিক্ষক, প্রাইমারি শিক্ষক কিংবা প্রাইমারি প্রধান শিক্ষক, এই চাকরির পরীক্ষার জন্য যেহেতু 25 নম্বরের প্রশ্ন হবে, সে কারণে আমি তোমাদেরকে যেগুলো সাজেশন করে দিলাম, তোমরা যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছ, প্রাইমারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, তোমরা এই টপিকগুলো যদি ভালো করে একটু পড়ো, সাথে বিগত পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখতে পারো, বিশেষ করে সাম্প্রতিক সময়ের। আমি আবারও বলছি, বিগত বলতে আমরা কত বছর আগের কথা বলবো? এখন তো 2025 সাল চলছে। 2025 সালে তোমাদের যদি পরীক্ষাটি হয়, তাহলে সর্বশেষ এই যে তোমার বিগত লাস্ট 4-5 ইয়ার্সের যে প্রশ্নগুলো হয়েছে, কারণ একটা সময় প্রশ্নের ট্রেন্ড একরকম ছিল, এখন প্রশ্নের ট্রেন্ড আরেক রকম হবে। এবং তোমরা অনেকেই জানো এবারের প্রাইমারি শিক্ষক বা এবার যে সরকারি যে চাকরিগুলো রয়েছে, বিশেষ করে প্রাইমারিতে যে মেয়েদের যে কোটাটা ছিল, সেই কোটাটা কিন্তু এখন আর নেই। কাজেই এখন কিন্তু চাকরি পাওয়াটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, আর প্রশ্নের প্যাটার্ন কিন্তু এখন চেঞ্জ হবে। অনেকে বলে যে স্যার বিগত পরীক্ষার প্রশ্ন পড়লে কি হবে? অনেকে তো উপদেশ দেয়। দেখো, বিগত পরীক্ষার প্রশ্ন পড়লে হবে কিভাবে? যখন প্রশ্নটি করা হয়েছে যে সালে, যে সময়ে, সেই সময়কালীন দেশ এবং দেশের বাইরের আর্থসামাজিক অবস্থা, তারপরে দেশ এবং দেশের বাইরের যে সাম্প্রতিক বিষয়, এটা তো সাহিত্যে খুব বেশি এটার প্রভাব পড়ে না, তারপরেও কিন্তু প্রভাব পড়ে যে কোন সাহিত্যগুলো বর্তমান সমাজকে প্রতিনিধিত্ব করে। তারপরে কিছু সাহিত্যিকদের সাহিত্যকর্ম সবসময় কিন্তু সমাজকে প্রতিনিধিত্ব করে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ইনারা তো সবসময়ের জন্যই তারা যোগ্য মানুষ। তো কাজে এই সমস্ত কবি সাহিত্যিকদের রচনা তোমাকে জানতে হবে, এবং তাদের বাংলা ভাষাকে তারা সমৃদ্ধ করেছে, বিশ্ব দরবারে বাংলা ভাষাকে তারা মর্যাদার আসীন করেছে। কাজে এই জিনিসগুলো তোমাদেরকে একটু পড়তে হবে বাংলা ইংরেজি থেকে। তাহলে আমি তোমাদেরকে আজকে সুপার সাজেশনে আমি আজকে তোমাদেরকে বাংলা এবং ইংরেজি সাজেশনটা দিলাম। এরপরে আমি পর্যায়ক্রমে আগামীতে তোমাদেরকে তোমার গণিত এবং বিজ্ঞানের যে সাজেশনটা দেব, তারপরে হচ্ছে তোমাদেরকে আমি বাংলাদেশ এবং আন্তর্জাতিকের সাজেশনটা দেব। তাহলে আমরা যদি আর দুইটা ক্লাসে তোমাদের সাজেশনটা আমি তোমাদেরকে দেব। এই দুইটা ক্লাসে সাজেশন দেওয়ার পরে আমি তোমাদেরকে কি করব? আমি তোমাদেরকে বিগত পরীক্ষার যে প্রশ্নগুলো, এটা ধারাবাহিকভাবে আমি সলভ করার চেষ্টা করব, যে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে সলভ করব, যে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসছে। আজকে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন সলভ করব। আচ্ছা, তো তোমাদের উপস্থিতি আজকে খুবই কম, যে কারণে আসলে আমিও খুব বেশি উদ্বুদ্ধ হচ্ছি না বা এটা উৎসাহ বোধ করছি না। তারপর আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, কিছু প্রশ্ন আমি সলভ করে দিচ্ছি। আর তোমরা জানো আমি মিলন স্যার, আমি মূলত বিসিএস নিয়ে ব্যস্ত থাকি, বিশেষ করে বিসিএসের ভাইবা নিয়ে। তো আমি অতি দ্রুততম সময়ের মধ্যে বিসিএসের পূর্ণাঙ্গ কোর্স, তোমরা জানো যে আমি বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি অংশে 70 মার্কস পড়াই। বিসিএস পরীক্ষা প্রিলিমিনারি অংশে টোটাল 200 মার্কস, সেখান থেকে 70 মার্কস বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইথিক্স, ভ্যালুজ, গুড গভর্নেন্স এবং জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই টোটাল 4টা সাবজেক্ট পড়াই। এবং তোমরা যারা 50th বিসিএসের ক্যান্ডিডেট, যেন আগামী নভেম্বর মাসে তোমাদের সার্কুলারটি হবে,
এবং অলরেডি কিছু সিলেবাসের চেঞ্জ আসছে, বাংলাদেশ অংশে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের কিছু চেঞ্জ আসছে, এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে একটা নতুন টপিক যুক্ত হবে, সেটা হচ্ছে বিভিন্ন দেশের সিভিল সার্ভিসের হিস্ট্রি। তো এটা কিন্তু আমি রিসার্চ করছি যে আমেরিকার সিভিল সার্ভিস কেমন, ইউকের সিভিল সার্ভিস কেমন, আমাদের কন্টিনেন্টের সিভিল সার্ভিস কেমন, আধুনিক সিভিল সার্ভিস পরীক্ষাটার ইন্ট্রোডিউসার হচ্ছে চায়না, এটা বিশেষ পরীক্ষা আসছে। তারপরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রথম সিভিল সার্ভিস অফিসার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর, এটা কিন্তু বিশেষ ভাইবা বোর্ডেও এসেছে। কাজে বিসিএসের সর্বশেষ আপডেট ইনশাল্লাহ তোমরা আমার কাছ থেকে পাবা। এবার তোমরা জানো যে লিখিত পরীক্ষার টোটাল 900 মার্কসের মধ্যে আমি 390 মার্কস পড়াই, বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং বাংলা ইংরেজি রচনা। আর বিসিএসের ভাইবা 200 নম্বর, সেটা আমি পড়াচ্ছি। তো আমি অতি দ্রুত আমি 50th বিসিএস, এই যে 50th বিসিএস, সেই 50th বিসিএসের যেটা প্রিলিমিনারি অংশ, সে প্রিলিমিনারির 70 মার্কস এবং একই সাথে টোটাল 200 মার্কস, 70 মার্কস এবং 200 মার্কস, এটার দুটো কোর্সই থাকবে। কেউ যদি আমার কাছে 70 মার্কস করতে চায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল এবং হচ্ছে তোমার ইথিক্স এবং জিওগ্রাফি, যেটাকে অনেকে আমরা জিকে বলি, সে 70 মার্কস করতে পারো। একই সাথে আমার কাছে 200 নম্বরের বাংলা ইংরেজি আমার পূর্ণাঙ্গ টিচার প্যানেল থাকবে, বাংলা ইংরেজি ম্যাথ সায়েন্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল তো আমি নিজে পড়াবো, ইথিক্স এবং জিওগ্রাফি, এটার একটা পূর্ণাঙ্গ কোর্স আমি দ্রুত শুরু করে দিব। হ্যাঁ, আমাদের রাবিয়া কমেন্ট করছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে এটা গেল, এরপরে হচ্ছে যেটা একটু আগে যেটাকে বলেছি প্রাইমারি টিচার এবং হেড টিচার এবং আদার্স এনটিআরসিএ সহ অন্যান্য যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোর কম্বাইন প্রস্তুতি, একেবারে এমসিকিউ থেকে ভাইবা পর্যন্ত কম্বাইন প্রস্তুতির একটা পূর্ণাঙ্গ কোর্স তোমরা আমার এখান থেকে পাবা। এবং ভাইবা ক্লাসগুলো আমি নিজে নিব, তোমাদেরকে আগেই বলেছি প্রাইমারি ভাইবা, এনটিআরসি এর ভাইবা, এ সমস্ত ভাইবা কোর্সগুলো পায়োনিয়ার কিন্তু আমি বাংলাদেশে সর্বপ্রথম আমি শুরু করি অনলাইনে। আচ্ছা, এটা একটা গেল। এখন আমি তোমাদের উপস্থিতি খুবই কম, তারপর আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দেখাই দিচ্ছি, সলভ করে দিচ্ছি। আচ্ছা, তোমরা দেখি আনসারটা কে পারো। আমি আগে প্রশ্নটা লিখে দিচ্ছি। প্রশ্নটি হলো, এটা ইংরেজি থেকে প্রশ্নটা হলো ইংরেজি থেকে আসছে। সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, লিখে দিচ্ছি। either he or his friends, dash done it। দেখি তোমাদের মধ্যে কে আগে এটা সলভ করতে পারে। either he or his friends dash done it, done it। এখন আসি অপশনগুলো কি কি ছিল। অপশনগুলো এ যেটা ছিল সেটা হচ্ছে যে আর, অপশন বি যেটা সেটা হচ্ছে হ্যাজ, অপশন সি যেটা সেটা হচ্ছে হ্যাভ, অপশন ডি যেটা সেটা হচ্ছে ইজ। এই প্রশ্নটা আসছে, তোমাদেরকে যদি আমি বলি, এই প্রশ্নটা আসছে হলো 2024 সালে প্রাইমারি তৃতীয় ধাপ বা তৃতীয় পর্যায়, 2024 সালে প্রাইমারি শিক্ষক পরীক্ষার তৃতীয় পর্যায়ে যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষায় প্রশ্নটি এসেছে। এখন আমরা এটার আনসারটা কি হবে একটু আমি ওয়েট করি। তোমরা যারা লাইভ ক্লাস করছো কেউ পারো কিনা একটু কমেন্ট করো, এটার আনসারটা কি হবে। আমি এটা সলভ করে দিচ্ছি।
হ্যাঁ, আমি কমেন্ট এখনো পাইলাম না। এটার আনসারটা কি হবে দেখি, কে পারো? আচ্ছা, আনসারটা আমি তোমাদেরকে একটু খেয়াল করো। প্রথমত আমরা এটা দেখব যে কারেক্ট আনসার। হ্যাঁ, সাইমা কমেন্ট করছো, রাবিয়া কমেন্ট করছো, তারপরে রহিম কমেন্ট করছো। আচ্ছা, আমরা এটা কিন্তু প্রিভিয়াস পরীক্ষার প্রশ্ন। এই কোশ্চেনটা আবার রিপিট হতে পারে, আবার এই ফরম্যাটে কোশ্চেন হতে পারে। আমি তোমাদেরকে বারবার করে বলে দিয়েছি, এমসিকিউ পদ্ধতিতে যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষাগুলোতে তুমি সর্বোচ্চ নম্বর পাওয়ার ক্ষেত্রে কতগুলো কৌশল অবলম্বন করতে হবে। শুধু ইনফরমেটিভ হলেই হবে না, তোমাকে কৌশলী হতে হবে। তাহলে প্রথমত তোমাকে ভুল উত্তর বাদ দেওয়ার একটা যোগ্যতা অর্জন করতে হবে এবং একই সাথে সঠিক উত্তরটি খুঁজে বের করার যোগ্যতা অর্জন করতে হবে। দুইভাবে তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। আচ্ছা, আমরা যদি সেন্টেন্সটা একটু দেখি, প্রত্যেকে একটু খেয়াল করি তো, যে এই যে ডান যদি থাকে, নর্মালি যদি ডান থাকে, ডান, তাহলে ডু, ডিড, ডান। ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, আর এটার পাস্ট হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান। নর্মালি যদি ডান থাকে তাহলে সেটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ বসে, এটা আমরা নর্মালি জানি। ইজ অথবা আর এটা হওয়ার সম্ভাবনা কম, অথবা ইজ বা আর হতেও পারে, কিন্তু পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজুয়ালি কী হবে, ডান হবে। তাহলে সেই সুবাদে কিন্তু এখানে ইজ কিংবা আর এটার প্রসঙ্গটা কিন্তু খুবই কম। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে সাবজেক্টটা কে, এখানে সাবজেক্টটা কি হি নাকি হিজ ফ্রেন্ডস, এটা আমরা একটু খুঁজে দেখব। এখানে প্রশ্নটা যদি দেখি যে আইদার হি মানে অর হিজ ফ্রেন্ডস, মানে হয় হি অথবা তার বন্ধুরা ড্যাশ ডান ইট, তাহলে ইউজুয়ালি আমরা মনে রাখবো যে আইদার, নাইদার, তার মানে অর, নর, বাট অলসো। সংক্ষেপে তোমরা একটু লিখে রাখো, আমি তোমাকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। লেখো অর, নর, বাট অলসো। অর, নর, বাট অলসো এর পরের যে সাবজেক্ট থাকে সেই পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, এটা একটু মনে রাখবা। আমি কিন্তু ইংলিশের স্টুডেন্ট না, আবারও বলছি, যেহেতু আমি বিসিএস পড়াই, তাহলে বিসিএসের সাবজেক্ট নিয়ে আমার একটু রিসার্চ আছে। তাহলে একটু যদি বলি যে অর, নর, বাট অলসো এগুলোর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে এটার আগের সাবজেক্ট না, এটার পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে একটু দেখবো তো যতগুলো সেন্টেন্স তুমি পাবা, তাহলে অরের পরে কি আছে দেখো তো। অরের আগে আছে হি, আমি আইদারে যাব না, অর্থ করতে গেলে বিপদে পড়ে যাব, আমাকে সঠিক উত্তরটিতে গোল দাগ দিতে পারলেই তো হয়ে গেল। তাহলে অরের আগে আছে হি আর অরের পরে আছে হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ডস পর্যন্ত আমরা যদি দেখি, হিজ ফ্রেন্ডস আর হি এই দুটোর মধ্যে সিঙ্গুলার কোনটি, প্লুরাল কোনটি? হি হচ্ছে এখানে প্লুরাল, আর হিজ ফ্রেন্ডস হচ্ছে এখানে কি তোমার হি হচ্ছে এখানে সিঙ্গুলার আর হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল। তাহলে অর, নর, বাট অলসো এর পরের সাবজেক্ট অনুযায়ী যদি ভার্ব বসে আর পরেরটা যদি প্লুরাল হয়, তাহলে প্লুরাল হলে পরে এখানে হ্যাজও হবে না, আবার এখানে ইজও হবে না, এই দুটো আমরা বাদ দিতে পারি। থাকে কোনটা, হ্যাভ অথবা আর। তাহলে এখানে যেহেতু ডান আছে, তাহলে এখানটা কি অ্যাক্টিভ মুডে আছে নাকি প্যাসিভ মুডে আছে সেটাও আমাকে দেখতে হবে। তাহলে হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট, তার মানে এটা কিন্তু এখানে অ্যাক্টিভ মুডে আছে, অর্থাৎ তার বন্ধুরা এটা করেছে। কাজে এখানে সঠিক আনসারটা হবে এখানে হ্যাভ, সঠিক আনসারটা এখানে আর হবে না। এখন তোমরা এখানে বিভিন্নভাবে বুঝতে পারো, এখন তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা প্লিজ একটু কমেন্ট করো, তোমরা একটু ইজিলি বুঝতে পারলে কিনা যে আইদার হি অর হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান ইট। তাহলে প্রথমে আমরা খেয়াল করব যে অর, নর, বাট অলসো, ইউজুয়ালি অর, নর, বাট অলসো এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে পরের সাবজেক্ট হিজ ফ্রেন্ডস আছে, সেই সুবাদে আমরা ইজ এবং হ্যাজ বাদ দিয়ে দিলাম।
এরপর সেন্টেন্সের যে মুড বা সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেন্টেন্সের যে ফরম্যাট, সে অনুযায়ী কিন্তু এখানে আর ডান ইট, অর্থাৎ হিজ ফ্রেন্ডস আর ডান ইট, এটা কখনো হয় না। হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট, তাহলে আনসারটা কী হবে? হ্যাভ। এ হচ্ছে তোমার প্রাইমারিতে পরীক্ষা প্রশ্নটা আসছে। এখন দেখো তোমাদেরকে আমি যে সাজেশনটা দিলাম, আচ্ছা আমাদের রহিম কমেন্ট করছো ডান স্যার। এখন তোমাদেরকে আমি যে সাজেশনটি দিলাম একটু আগে, সেই সাজেশনের মধ্যে এই টপিকটা কিসের মধ্যে চলে যায়? এই টপিকটা চলে যেতে পারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে দেখো তোমাদেরকে আমি যে টপিকটা লিখে দিয়েছি, সেই টপিকটার মধ্যে এটা যেটা চলে যায় সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিক থেকে কিন্তু এটা চলে যায়। সাবজেক্টের সাথে ভার্ব কি এগ্রি করে। আচ্ছা সাইমা কমেন্ট করছো, রহিম কমেন্ট করছো। আচ্ছা তোমরা তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা তোমাদের মতো চাকরি প্রার্থী, তাদের নামটা একটু মেনশন করতে পারো, তাহলে তারাও এটা ভিডিওটা দেখলো বা তাদের উপকার হলো, এটা করতে পারো। তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝলাম। এবার আমি তোমাদেরকে একটু বাংলা থেকে একটা প্রশ্নে যাচ্ছি, যে বাংলা থেকে কি প্রশ্ন আসছে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। এবার বাংলা থেকে একটা প্রশ্ন যদি দেখি, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কতটি? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কতটি? 6টি, 8টি, 10টি, 12টি। এই কোশ্চেনটা 2024 সালের প্রাইমারি চাকরির তৃতীয় পর্যায়ে, মানে থার্ড স্টেপে যে প্রশ্নটি হয়েছে, সে প্রশ্নের মধ্যে এটা আসছে। তার মানে এটা প্রিভিয়াস প্রশ্ন। আচ্ছা রহিম কমেন্ট করছো 10টি, সর্বপ্রথম রহিম প্রধান। আর বাকিদের কি অবস্থা? বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। তাহলে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ 10টি, এটা আমরা অলমোস্ট সকলেই জানি। এখন একটু কমেন্ট করে বলো যে কোনগুলো মাত্রাহীন বর্ণ। যদিও একটু কমেন্ট করতে তোমাদের সময় লাগবে, আমি একটু লিখে দিচ্ছি। তাহলে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ হচ্ছে তোমার 10টি। কী কী? সেটা হচ্ছে এ, ওই, ও, ও। এগুলো হচ্ছে বাংলা ভাষার স্বরবর্ণের মাত্রাবিহীন বর্ণ, স্বরবর্ণ। এরপরে যদি আমরা ব্যঞ্জন বর্ণে যাই, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে উম, ইঙ, এরপরে হচ্ছে খণ্ডত বা খণ্ডত, এরপরে অনেশ্বর, এরপরে বিসর্গ, এরপরে চন্দ্রবিন্দু। এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণে কয়টা পেলাম? ব্যঞ্জন বর্ণে পেলাম হচ্ছে 6টা, আর স্বরবর্ণে কয়টা পেলাম? 4টা। এখন এই যে আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি ধ্বনি এবং বর্ণ, দেখো এই টপিকটা এখন তোমরা বলো তো যে আমি তোমাদের যে লাইভ ক্লাসগুলো নিচ্ছি, এই যে কয়েকদিন আগে থেকে শুরু করেছি, এখান থেকে তোমরা বেনিফিটেড হচ্ছ কিনা সেটা একটু বলো। ধ্বনি ও বর্ণ, এই যে অংশটুকু, সেই অংশটুকু থেকে কিন্তু তোমার সিলেবাসের মানে সাজেশনের এই অংশটুকু থেকে কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্নটি এসেছে। তাহলে আমরা বাংলা থেকে কি প্রশ্ন আসলো? বাংলা ভাষার মাত্রাবিহীন বর্ণ, মাত্রাহীন বর্ণ কতটি? সেটি হচ্ছে 10টি। স্বরবর্ণ থেকে কয়টি? 4টি। ব্যঞ্জন বর্ণ থেকে কয়টি? 6টি। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে যে বাংলা ভাষায় স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? 4টি। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? 6টি। তারপরে প্রশ্ন হতে পারে যে নিম্নের কোন স্বরবর্ণটি মাত্রাবিহীন বা মাত্রাহীন? কোন ব্যঞ্জন বর্ণটি?
তো এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, কারণ মাত্রা থাকলে তো বোঝা যাবে মাত্রা, না থাকলে তো মাত্রা। এখানে এভাবে প্রশ্নটি হতে পারে যে স্বরবর্ণের মাত্রাবিহীন বর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণের মাত্রাবিহীন বর্ণ কয়টি, টোটাল মাত্রাবিহীন বর্ণ কয়টি, এভাবে প্রশ্ন হতে পারে। আচ্ছা, এটা গেল বাংলা এবং একটা ইংরেজি। আমি তোমাদের কাজকে গতদিন তোমাদেরকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে সলভ করেছিলাম, আজকে বাংলা এবং ইংরেজি থেকে সলভ করব। আমি সব সাবজেক্টের এক্সপার্ট না, আমি আবারও বলছি, আমি প্রাইমারি শিক্ষক এবং প্রাইমারি প্রধান শিক্ষক, এই চাকরির একটা পূর্ণাঙ্গ কোর্স আমি শুরু করব। পূর্ণাঙ্গ কোর্স বলতে বাংলাদেশে সর্বপ্রথম আমি এটা শুরু করব যে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা 90 নম্বরের আর 10 নম্বরের মৌখিক পরীক্ষা, টোটাল 100 নম্বরের একটা পূর্ণাঙ্গ কোর্স। এখানে সাবজেক্ট ভিত্তিক শিক্ষক ক্লাস নেবেন, বাংলার শিক্ষক ক্লাস নেবেন, ইংলিশের শিক্ষক ক্লাস নেবেন, ম্যাথের শিক্ষক ক্লাস নেবেন, তারপরে বিজ্ঞানের শিক্ষক ক্লাস নেবেন। আমি বাংলাদেশ অংশটুকু, আন্তর্জাতিক অংশটুকু আমি পড়াবো, প্লাস ভাইবা অংশটুকু আমি পড়াবো। আশা করছি যারা চাকরি প্রার্থী তারা সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি নিতে পারবে। আচ্ছা, অনেক কিছু জানতে পারছি, থ্যাংক ইউ সো মাচ সাইমা। আমি তোমাদেরকে পর্যায়ক্রমে শুধু এগুলোই পড়াবো না, এগুলো তো তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো। আমরা পর্যায়ক্রমে ভাইবা নিয়েও ক্লাস করব, মানে ভাইবাতে নর্মালি ভাইবার এডুকেট ম্যানার, সাবজেক্ট ভিত্তিক ভাইবাতে কী প্রশ্ন করা হয়, টপিক ভিত্তিক কী প্রশ্ন করা হয়, তাতে করে কি হবে, কারণ তোমরা ইতিমধ্যে কি জেনেছো যে প্রাইমারি চাকরির ক্ষেত্রে সেটি সহকারী হিসেবে শিক্ষক বা কিংবা শিক্ষক বা প্রধান শিক্ষক, এই চাকরিগুলোর ক্ষেত্রে তোমাকে কিন্তু লিখিত এবং ভাইবা আলাদা আলাদা পাশ করতে হবে। আবারও বলছি, ভাইবাতে 10 নম্বর থাকবে, কিন্তু সেই 10 নম্বরের মধ্যে 50% নম্বর যদি তুমি না পাও তাহলে ভাইবা ফেল। আর ভাইবা ফেল মানে তোমার সমস্ত অর্জন কিন্তু বৃথা। লিখিত পরীক্ষায় ফার্স্ট হলেও ভাইবা ফেল মানে তুমি টোটালি ফেল। তো ভাইবাতে একজন প্রার্থী কেন ফেল করে, সে কেন মার্কস বেশি পায়, কেন মার্কস কম পায়, ভাইবার অ্যানালাইটিক্যাল প্রশ্ন কোনগুলো, ইনফরমেটিভ টাইপের প্রশ্নগুলো তুমি লিখিত পরীক্ষায় পাশ করলে করে ভাইবাতে গিয়ে যদি তুমি অজ্ঞাত সারে কিংবা জ্ঞাত সারে যদি কোনো ভুল ত্রুটি করে বসো, বোর্ডের সাথে তর্ক হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, এই কাজগুলো যদি করে বসো তাহলে তো তুমি ভাইবা পাশ করতে পারবে না। এই যে ভাইবা নিয়ে আমার দীর্ঘদিন যাবত যে আমার অভিজ্ঞতাটুকু, সেটাও কিন্তু তোমাদের সাথে যুক্ত করব। এবং আমি প্রাইমারি ভাইবা, শিক্ষক নিবন্ধনের ভাইবা, বিসিএসের ভাইবা কোর্সের অনলাইনে সারা বাংলাদেশে কিন্তু এই কনসেপ্টটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যে কারণে আমি আবারও বলছি তোমরা এই বিষয়গুলো আমার কাছ থেকে সার্ভিসটা তোমরা পাবা ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি বাংলা একটা প্রশ্ন তোমাদেরকে আমি সলভ করে দিলাম, ইংরেজি একটা প্রশ্ন সলভ করে দিলাম। এখন একটা প্রশ্ন সলভ করে দিয়ে বাংলাদেশ থেকে একটা প্রশ্ন সলভ করে দিয়ে আন্তর্জাতিক থেকে। আচ্ছা, এবার আসো তোমাদেরকে একটা প্রশ্ন যদি করি যে বাংলাদেশে বর্তমানে কোন জাতীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে? বাংলাদেশে বর্তমানে কোন জাতীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে? দেখি কি আনসারটা দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতি শাসিত সরকার ঘ হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার। বলো দেখি আনসারটা কে করতে পারো। বাংলাদেশে বর্তমানে কোন জাতীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে, এই প্রশ্নটি কিন্তু তোমাদেরকে ভাইবা বোর্ডেও করতে পারে, এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষাও দিতে পারে, কারণ এটি আমার তৈরি করা প্রশ্ন বর্তমান সময়ের আলোকে।
এটা অলমোস্ট সকলে জানো, এটা কারো ভুল হওয়ার কথা না। বাংলাদেশে বর্তমানে কোন সরকার, কোন ধরনের, মানে কোন জাতীয় সরকার চালু আছে বলো? সরকার ব্যবস্থা চালু আছে, কে পারবা দেখে আনসারটা দিতে বলো? হ্যাঁ, কমেন্ট করো কে আনসারটা দিতে পারবা। আচ্ছা, রহিম কমেন্ট করছো, রাবিয়া কমেন্ট করছো, সাইমা কমেন্ট করছো। দেখো, আমাদের একটা কথা মনে রাখবা, আমরা স্বাভাবিক দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে, সাধারণ বা স্বাভাবিক উপলব্ধির জায়গা থেকে, অনুধাবনের জায়গা থেকে যেটা দেখি, এটা অনেক সময় ভুল হতে পারে। কাজে আমাদের দুই রকমই চিন্তা করতে হবে, সহজভাবেও চিন্তা করতে হবে, একটু কঠিনভাবেও চিন্তা করতে হবে। আচ্ছা, প্রশ্নটি কোথায় ছিল? প্রশ্নটি ছিল যে বাংলাদেশে বর্তমানে কোন জাতীয় সরকার ব্যবস্থা কি আছে, চালু রয়েছে। কোশ্চেনটা কিন্তু এটা। আরেকটা কোশ্চেন হতে পারে, বাংলাদেশে বর্তমানে কোন সরকার ক্ষমতায় আছে। একটা হচ্ছে কোন সরকার ক্ষমতায় আছে, আর আরেকটা হচ্ছে যে কোন জাতীয় সরকার ব্যবস্থা চালু আছে। তাহলে সরকার কি, রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, মানে ডেফিনাইট টেরিটরি, জনসংখ্যা বা পপুলেশন, গভর্নমেন্ট বা সরকার, এবং সভেরেন্টি বা সার্বভৌমত্ব। এই চারটে এলিমেন্ট নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্র মূলত একটি পলিটিক্যাল অর্গানাইজেশন, মানে একটি রাজনৈতিক সংগঠন বা একটি প্রতিষ্ঠান, পলিটিক্যাল একটি ইনস্টিটিউশন। সে রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার থাকে। সেই সরকারটা সাধারণত হয়ে থাকে রাষ্ট্রপতি শাসিত সরকার কিংবা প্রধানমন্ত্রী শাসিত সরকার। তাহলে সরকার ব্যবস্থা মূলত দু ধরনের, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার এবং একটা হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার। এটা হচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্টের ক্ষেত্রে। আর যদি সেটি মনার্কি সিস্টেম হয়, অর্থাৎ রাজতন্ত্র হয়, তাহলে সেটি ফেডারেল মনার্কি হতে পারে, অ্যাবসোলিউট মনার্কি হতে পারে, কনস্টিটিউশনাল মনার্কি হতে পারে। তো প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে, তাহলে বাংলাদেশ যেহেতু একটি পিপলস রিপাবলিক, এখানে ডেমোক্রেসি আছে এবং এখানে পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসি আছে। সে কারণে বাংলাদেশে সরকার ব্যবস্থা দু ধরনের। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, একটা সময় ছিল 1972 সালের যে 8 তারিখে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়েছেন এবং বাংলাদেশে এসেছেন 10 তারিখে। 11 তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেছেন, 12 তারিখে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছেন। একটা পর্যায়ে কিন্তু তিনি রাষ্ট্রপতির পদও গ্রহণ করেছেন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাও কিন্তু তিনি চালু করেছেন। তাহলে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাও থাকতে পারে বা প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থাও থাকতে পারে। তাহলে এটির উত্তরটা কি হবে? এই উত্তরটা তোমরা যেটা ভুলটা করেছো সেটি হলো যে প্রশ্নটি যদি এমন হতো যে বাংলাদেশে বর্তমানে কোন সরকার ক্ষমতায় আছে, বাংলাদেশে বর্তমানে কোন সরকার ক্ষমতায় আছে, এই কথাটা যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এটার উত্তর হবে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কোন সরকার ক্ষমতায় আছে। আর যদি বলা হয় বাংলাদেশে কোন জাতীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে, তাহলে এটার উত্তর হবে যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু রয়েছে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা মানে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তিনি নির্বাহী বিভাগের প্রধান, কিন্তু প্রকৃত প্রধান নন। প্রকৃত প্রধান বা প্রকৃত নির্বাহী ক্ষমতা চর্চা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা ক্যাবিনেট থাকে, সে ক্যাবিনেট রাষ্ট্রকে পরিচালনা করে সরকার হিসাবে। তাই বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চালু আছে।
কিন্তু বর্তমানে ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নিয়মিত বা রেগুলার কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। এখন তোমরা বুঝতে পারছো কি না, সাইমা, শান্তা, রহিম, রাবেয়া, তোমরা কি বুঝতে পারছো কিনা একটু আমাকে ক্লিয়ার করো। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো কিনা? প্রশ্নটা যদি হয় বাংলাদেশে বর্তমানে কোন জাতীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে, তাহলে এটার উত্তর হবে কি, বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চালু রয়েছে, এটা রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা না। আর যদি বলা হয় বাংলাদেশে বর্তমানে কোন সরকার ক্ষমতায় আছে, তাহলে সেটি হবে অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, এই যে জিনিসগুলো তোমরা কিন্তু ডিপলি বুঝতে হবে, কারণ চাকরি তো সবাই পেতে চাই, কিন্তু চাকরি পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, রাবেয়া শুধু ক্লিয়ার, আর বাকিরা কি ক্লিয়ার না কিনা? বাকিরা কি ক্লিয়ার না? এবার আসো পরবর্তী যে প্রশ্নটি, আন্তর্জাতিক থেকে একটা প্রশ্ন তোমাদেরকে সলভ করি, এটা অবশ্য পরীক্ষায় এসেছে। নিম্নের কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? বা নিম্নের কোনটি সবচেয়ে পুরনো সভ্যতা? হ্যাঁ, সাইমা কমেন্ট করছো, নিম্নের কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা বা নিম্নের কোনটি সবচেয়ে পুরনো সভ্যতা? অপশন ক হচ্ছে ইনকা, খ হচ্ছে মায়া, গ হচ্ছে মিশরীয়, আর ঘ হচ্ছে মেসোপটেমিয়া। এই প্রশ্নটা সেভারেল টাইমস পরীক্ষায় এসেছে, সেভারেল টাইমস। বলো দেখি কি আনসারটা করতে পারো। নিম্নের কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা? ইনকা, মায়া, মিশরীয়, মেসোপটেমিয়া। কমেন্টটা কার কাছ থেকে আগে আসে? দেখি এখন পর্যন্ত আনসারটা আসেনি, কার কাছ থেকে আগে আসে সেটা একটু বলো। মেসোপটেমিয়া সভ্যতা, সাইমা কমেন্ট করছো, ইয়েস। শেখ গুলাম মোহাম্মদ, হ্যাঁ আত্রাই কমেন্ট করছো, কে আতারি, হ্যাঁ ভেরি গুড, সুন্দর আনসার দিয়েছো তোমরা। তাহলে মনে রাখবা যে বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতা কিংবা বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কিংবা বিশ্বের প্রাচীনতম সভ্যতা সেটি হলো মেসোপটেমীয় সভ্যতা। আর এই যে মায়া সভ্যতা, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সভ্যতা, এবং মায়া সভ্যতা মূলত সেন্ট্রাল আমেরিকা এবং নর্থ আমেরিকা এই রিজিয়নে মূলত এই সিভিলাইজেশন কি করে গড়ে ওঠে। অর্থাৎ উত্তর মধ্য আমেরিকা অঞ্চলে, স্পেশালি অনেক ঐতিহাসিকগণ এটাকে মেক্সিকো অঞ্চলে গড়ে ওঠে বলে তারা একমত হয়েছেন, এবং এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সভ্যতা। তাহলে লার্জেস্ট সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ মায়া সিভিলাইজেশন, সবচেয়ে বড় সভ্যতা, বাট নট সবচেয়ে পুরনো সভ্যতা। এরপরে এই যে ইনকা সভ্যতা, এটা মূলত ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা কেন্দ্রিক সভ্যতা। মূলত পেরুকে ইনকা সভ্যতার পিতৃভূমি বলা হয়, পেরু। এখান থেকে বেশ প্রশ্ন আসছে, মানে সিভিলাইজেশন থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে বিশ্বের সবচেয়ে বড় সভ্যতা মায়া সভ্যতা, এটা নর্থ আমেরিকা বা সেন্ট্রাল আমেরিকা এই বেল্টে এটি গড়ে ওঠে। আর বিশ্বের যে ইনকা সিভিলাইজেশন, এটা ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকা অঞ্চলে গড়ে ওঠে। এরপরে যেটা ইজিপশিয়ান সিভিলাইজেশন, বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম সভ্যতা।
দ্বিতীয় প্রাচীন সভ্যতা বা দ্বিতীয় প্রাচীনতম সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা, এবং এই সভ্যতা তোমরা জানো যে নীল নদের তীরে মূলত গড়ে ওঠে, এই জন্য মিশরকে নীল নদের দেশ, নীল নদের দান বলা হয়। আর এই যে মেসোপটেমিয়া সভ্যতা, এটা নিয়ে অনেক প্রশ্ন বিসিএসে এসেছে, প্রাইমারি চাকরির পরীক্ষা আসতে পারে, অন্যান্য চাকরির পরীক্ষাও আসতে পারে। যেমন প্রথমত এই সিভিলাইজেশনটা গড়ে ওঠে দজলা এবং ফোরাত নদীর তীরে। দজলার আরেকটি নাম হচ্ছে টাইগ্রিস, ফোরাতের আরেকটি নাম হচ্ছে ইউফ্রেটিস। এরপরে এটি প্রাচীনতম সভ্যতা। তারপরে তোমার বর্তমান যে ইরাক, সেই ইরাকের পূর্ব নাম কিন্তু মেসোপটেমিয়া, ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া, এটা কিন্তু পরীক্ষায় এসেছে। তারপরে হচ্ছে এই সভ্যতার অনেকগুলো পর্যায় ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য একটা তথ্য যদি বলি সেই পর্যায়গুলো থেকে, সেটি হচ্ছে রাজা নেবুসাদনেজার তার রানীর মনোরঞ্জনের জন্য একটা অট্টালিকার ওপরে বাগান করে দিয়েছিলেন, যেটিকে ব্যাবিলনের শূন্য উদ্যান বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। কাজে এইগুলো কিন্তু সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমি তোমাদেরকে কয়টা প্রশ্ন সলভ করলাম? আজকে আমি তোমাদেরকে সলভ করলাম বাংলাদেশ থেকে একটা প্রশ্ন, আন্তর্জাতিক থেকে একটা প্রশ্ন, বাংলা থেকে একটা প্রশ্ন, ইংরেজি থেকে একটা প্রশ্ন। প্রাইমারি শিক্ষক, প্রাইমারি প্রধান শিক্ষক, এনটিআরসিএ, এই চাকরিগুলোর জন্য এই আলোচনাগুলো, এবং তোমাদেরকে আমি সুপার সাজেশন দিয়েছি। তাহলে সেই সুপার সাজেশনটি তোমরা আবারও একটু দেখে নাও। তোমাদের জন্য আমি যে বাংলা থেকে কি পড়তে হবে, বাংলা থেকে এই যে বাংলা ব্যাকরণ থেকে এই যে টপিকগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভাষা ও ভাষারীতি, বর্ণ, ধ্বনি, সন্ধি, বাক্য শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ, সমাস, প্রকৃত প্রত্যয়, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, বাগধারা, বাক্য সংকোচন, পদ প্রকরণ, বাক্য প্রকরণ, উপসর্গ, অনুসর্গ, ক্রিয়ার কাল, বিরামচিহ্ন, কারক ও বিভক্তি, পারিভাষিক শব্দ, দ্বিরুক্ত শব্দ, শব্দের শ্রেণীবিভাগ ও অন্যান্য। সাহিত্য থেকে এই যে টপিকগুলো আমি বলে দিচ্ছি, প্রাচীন যুগ, মধ্যযুগ থেকে প্রশ্ন কম আসে বা একেবারে আসে না বলা যেতে পারে, কম আসে। আধুনিক যুগ থেকে প্রশ্ন আসে, কী কী টপিক থেকে আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, এই যেখানে দেওয়া আছে। তারপরে ইংরেজি থেকে, ইংরেজি গ্রামার থেকে এই যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, এটা অলরেডি আমি একবার আলোচনা করেছি। তারপরে তোমার যেগুলো আমি সলভ করে দিলাম। এখন তোমরা একটু কমেন্ট করো যে আজকের ক্লাসে যে আলোচনাটুকু হয়েছে, যারা লাইভ ক্লাস করলে, আমি কি তোমাদের মেসেজ কনভে করতে পারছি কি না? দ্যাট মিন্স হ্যাভ আই বিন অ্যাবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, মানে আমি কি তোমাকে বোঝাতে পারছি কি না, ইনফ্যাক্ট তোমরা ক্লিয়ার কি না, যে যদি এই টপিকগুলো তোমরা এই প্রাইমারি হেড টিচার এবং প্রাইমারি টিচারের জন্য যদি পড়ো, ইনশাল্লাহ তোমরা এই টপিক থেকে প্রশ্ন কমন পাবা। আচ্ছা, এখন তোমাদেরকে আমি আজকে এই বার্তাটা দিলাম, আমরা সামনে আবার নতুন টপিক নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, তাহলে আজকে আমরা এ পর্যন্ত রাখছি। তোমাদেরকে আমি আবারও বলছি তোমাদেরকে মিলনস বিসিএস কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল, তোমরা জানো এটা আমার ইউটিউব চ্যানেল। রাবিয়া কমেন্ট করছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমার ফোন নম্বর, এবং এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা যে কোনো বিষয়ে যদি জানতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ নক দিও। আর আমার যেটি ক্লিয়ার, আচ্ছা সাইমা কমেন্ট করছো, আমার যেটি প্ল্যাটফর্ম, আমার যেটি প্রতিষ্ঠান, আমি মিলন স্যার, মিলনস বিসিএস কেয়ার, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান, অনলাইন ভিত্তিক। এই প্রতিষ্ঠানে মূলত দু ধরনের কোর্স আছে, একটা হচ্ছে বিসিএস এবং একটা হচ্ছে গভর্নমেন্ট জব। বিসিএস এর মধ্যে তোমাকে যদি আমি বলি, খুব দ্রুত আমি পূর্ণাঙ্গ কোর্স নিয়ে চলে আসব। বিসিএস এর মধ্যে প্রিলিমিনারি, এটা 70 মার্কস, এটা আমার ব্যক্তিগত আমি পড়াই। আর প্রিলিমিনারি যেটা, এটা ফুল মার্কস যেটা 200, এটা আমি দ্রুত শুরু করে দিব। এটা আছে 50 বিসিএস থেকে। তাহলে প্রিলিমিনারি গেল, তারপরে বিসিএস রিটেন গেল। রিটেনে আপাতত আমি ফুল নম্বর বা ফুল প্রস্তুতি নেব না, মানে ফুল প্রস্তুতি আমি শুরু করব না। এটা আমি 300 এবং 90 মার্কস, বাংলাদেশ ইন্টারন্যাশনাল, বাংলা ইংরেজি রচনা, আর ভাইবা যেটা
বিসিএসের ভাইবা, যেটা 200 নম্বর, আপাতত এখন 200 নম্বরে আছে, সে 200 নম্বর আমি পড়াচ্ছি। তাহলে বিসিএস প্রিলিমিনারিতে বিসিএস লিখিত এবং বিসিএস ভাইবা। আর জব কোর্সের মধ্যে সেটা হচ্ছে যে প্রাইমারি, এখানে আমার আলাদা টিচার প্যানেল থাকবে, এই কোর্সগুলো হচ্ছে আমার সেলফ কোর্স। আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব ভাইবা কোর্স। এটা খুবই গুরুত্বপূর্ণ, গভর্নমেন্ট জব ভাইবা কোর্স। এটা আমার সম্পূর্ণরূপে আমার তত্ত্বাবধান এবং আমি এই ক্লাসগুলো নিব। আর প্রাইমারি, NTRCA এবং 10 থেকে 20 গ্রেড, এখানে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক শিক্ষক থাকবে। তো তোমরা এ ব্যাপারে যারা আগ্রহী আমার সাথে কমিউনিকেট করবা। সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আজকে এ পর্যন্ত রাখছি, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।